আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু মাথাটা ব্যথা করে। এই আপনাদের কি খবর? আপনার তো প্র্যাকটিসের কোনো তো দেখতেছি না। ফ্রি বলে কি মূল্যায়ন করছেন না নাকি? আপনাদেরকে তো প্র্যাকটিস করে গ্রুপে দেওয়ার কথা ছিল। যদি শিখতে চান তাহলে তো কিন্তু গ্রুপে যে দিব, গ্রুপ তো অ্যাডমিন করতে গিয়েছিল, বন্ধ ছিল। না, বন্ধ থাকবে কেন? আপনারা পোস্ট করবেন সেখানে যে না, এই গ্রুপটা এখন পর্যন্ত মানে অনলি অ্যাডমিন ক্যান পোস্ট। না, সেটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওরকম করা হোয়াটসঅ্যাপ গ্রুপে না তো, আপনারা তো ফেসবুক প্রাইভেট গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপে তো না। হোয়াটসঅ্যাপ তো আপনাদের জন্য বন্ধ। কিন্তু যে গ্রুপ তো মনে হয় এখনো তো ওপেন করা হয় নাই মনে হয় এরকম। না কেন, প্রথমেই তো গ্রুপ অ্যাড নাই তো। না, এই যে আপনারা এই যে ৭৯ জন এখানে আমি আছি, এখানে আপনার ৭৮ জন 78% এখানে যুক্ত আছেন আপনারা। না, ওই গ্রুপ তো আমি তো অ্যাড নাই পার্সোনালি, আমি তো ওই গ্রুপ অ্যাড নাই। ওই গ্রুপের লিংকটাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া যাবে? দেয়া যাবে, তবে আপনাদেরকে তো এই যে পোস্টে দেয়া ছিল, যে পোস্টে থেকে যুক্ত হতে বলা হয়েছিল। এই যে গ্রুপটা আপনারা যুক্ত নাই, এটা এই শিক্ষালয় ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স। আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে স্মরণ করে দিন, আমি গ্রুপে আবার লিংক দিয়ে দেবেন। আপনারা ইসে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে দেবেন, অ্যাসাইনমেন্ট জমা দেবেন প্রত্যেক দিনের। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের তো আসলে ওইভাবে পরিচয় নেওয়া হয় নাই, সে সময় হয় নাই, সময়ের স্বল্পতার কারণে আপনাদের পরিচয় নেওয়া হয় নাই। আপনারা অবশ্যই এই ক্লাস শেষে গ্রুপে যার যার নাম, ঠিকানা, পেশা, তারপরে আপনারা গ্রাফিক ডিজাইন কেন শিখতে চাচ্ছেন, এগুলো দিয়ে আপনারা গ্রুপে পোস্ট করবেন। হ্যাঁ, সবাই সবার সম্পর্কে জানা থাকুক। পরিচয় এখানে দিতে গেলে সময় প্রয়োজন হবে, যার কারণে আমরা এখানে আর কি দেই না। এখানে এজন্য পরিচয়টা আমি নেই নাই, আপনারা গ্রুপে দিয়ে দেবেন। আমি গত ক্লাসে বলবো, সেটা ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে? একজনে বলেন তো। জি জি দেখা জি, যায়। স্ক্রিন দেখা যাচ্ছে। জি, প্রশ্ন স্যার, ছিল, এই গত প্রশ্নটা কি করব? ক্লাসের ভিডিওটা কি শেয়ার করবেন না? হ্যাঁ, দিয়ে দিয়েছি তো ইসে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক প্রাইভেট গ্রুপে। ফেসবুক প্রাইভেট গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ওখান থেকে দেখে নেবেন। আর আচ্ছা, তাহলে আমরা ফটোশপ CS6, হ্যাঁ, এটা দিয়ে আমরা কাজ করতেছি। যারা এই সফটওয়্যার নাই, আপনারা করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমি বলেছিলাম গত ক্লাসে, আমি দেখিয়েছিলাম গেট ইনটু পিসি যে ওয়েবসাইট, ওখান থেকে আপনারা করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটা কি পেইড অ্যাডস নাকি এটা? হ্যাঁ, এটা কি পেইড অ্যাডস? না, এটা মানে ওই সফটওয়্যার এটা থেকে তো নিতে টাকা লাগবে কিনা? এমনি আপনার এই ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলো তো এই যে অ্যাডোবির প্রোডাক্ট, তো অ্যাডোবির প্রোডাক্টের প্রচুর দাম। তো আপনারগুলো তো কিনে তো সাধারণত বাংলাদেশের যারা আছে তারা কিনে ব্যবহার করে না সাধারণত। এটা হচ্ছে আপনার ওই যে ক্র্যাক ভার্সন ব্যবহার করে। তো ক্র্যাকের ভিতরে এখন দেখা যায় আপনারা এক একজন এক এক স্থানে কাছাকাছি থাকলে হয়তো আমরা পেন ড্রাইভে অনেক হেল্প করি। তবে এখন আমরা তো সবাই দূরে দূরে, এই জন্য আমি একটা লিঙ্ক দিয়েছিলাম, ওখান থেকে আপনারা করতে পারবেন, এই যে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। একটু আমাদেরকে তাহলে গ্রুপে একটু অ্যাড করে নেবেন আর কি। হ্যাঁ, মানে যারা আমরা গ্রুপে নাই, একটু আমাদেরকে যদি গ্রুপে অ্যাড করে নেন তাহলে আমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, গ্রুপে আবার আপনাদের, আচ্ছা আমি এখন দিয়ে রাখতেছি। এই যে ফেসবুক প্রাইভেট গ্রুপের লিংক আমি এসে দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি।
এখন আপনারা এখান থেকে যুক্ত হয়ে নিয়েন, রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা করলাম, ফটোশপ আমরা ওপেন করলাম। এখন স্যার, আমরা ডকুমেন্ট নেব কিভাবে, একজনে বলেন তো, গত ক্লাসে বলছিলাম। ফাইল ডকুমেন্ট, দিয়ে হ্যাঁ, ফাইল ফাইল থেকেও নিতে পারি, আর আমরা যদি কিবোর্ড থেকে নেই শর্টকাট, হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রোল এন, রাইট। এখন উপরে আমরা ডকুমেন্টের নাম দিয়ে নিতে পারি, প্রজেক্টের নাম দিয়ে নিতে পারি, তারপরে কাস্টমটাই থাকবে। আর এইখানে দেখেন, সংক্ষেপে একটু আলোচনা করছি গতকালেরটা। এখানে আপনারা যদি প্রিন্টের জন্য কাজ করেন তাহলে ইঞ্চি নিয়ে কাজ করবেন, আর যদি আপনি ওয়েবসাইটের জন্য অর্থাৎ ভার্চুয়ালি কোনো সাইটের জন্য যদি কোনো ডিজাইন করেন সেই ক্ষেত্রে করবেন, পিক্সেল নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এই দুইটাই থাকুক, বেশি দরকার নেই। আর হচ্ছে আপনি যদি প্রিন্টের জন্য এটা করি, আচ্ছা প্রিন্টেরটা একটু আবার বলি, দেখেন প্রিন্টের জন্য ইঞ্চি নেবেন, আর হচ্ছে এইখানে নেবেন হচ্ছে 300 রেজুলেশন হবে 300, আর কালার নেবেন CMYK, আর এখান থেকে থাকবে আপনার ইঞ্চি। আর যদি আপনি ইসের কোনো ফেসবুক হোক বা অর্থাৎ ওই অনলাইনের জন্য যদি কোনো ডিজাইন করেন যেটা প্রিন্ট হবে না, সেজন্য এখানে নেবেন পিক্সেল নেবেন, আর এখানে দেবেন 72, রেজলিউশন দেবেন 72, আর এখান থেকে দেবেন 8GB দেবেন কালার মোড। এই কটা থাকবে হচ্ছে ইসের জন্য, আপনার এই অনলাইনের জন্য যদি কোনো কাজ করেন, ঠিক আছে? যাই হোক, তাহলে আমরা প্রিন্টের জন্যই নেই, ইঞ্চি দিয়ে দিলাম এখানে 300, আর হচ্ছে এখান থেকে CMYK, এইটা দিয়ে আমরা এখান থেকে ওকে করব। তাহলে আমাদের ডকুমেন্ট ওপেন হলো। এখন আমরা এখানে কাজ করতে পারবো, কাজের ক্ষেত্র আমরা পেয়ে গেছি। এখন এখানে, আর আমরা জানি যে ফটোশপটা হচ্ছে ফটো এডিটিং এর জন্য, মূলত আপনারা কোনো ছবিকে সুন্দর করা, ছবির যত কাজ আছে সেগুলো মূলত এই ফটোশপ দিয়ে করা হয়। তো আপনি চাইলে ডিজাইনও করতে পারেন, ডিজাইন ওখান থেকে করতে পারেন, তবে ডিজাইনের জন্য সব থেকে সুন্দর হচ্ছে সফটওয়্যার হচ্ছে আপনার ইলাস্ট্রেটর। আচ্ছা, তারপরে গতকাল আমরা কয়েকটি টুল দেখেছিলাম, তো আমরা আজকে এই টুলগুলো নিয়ে, অর্থাৎ সিলেকশন যে টুলগুলো, সেই টুলগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে, আমি একটু দেখে নেই কি কি আজকে প্রথমে হচ্ছে, মডিউলটা আমাদেরকে দিয়ে দিলে ভালো হয়। যে কি কি করতে হবে এই মডিউলটা? আসমানুল দেবো তাই? আচ্ছা দেখি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে প্রথম হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুল নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। গতকালকে আলোচনা হয়েছিল, তো আজকে আবার একটু আলোচনা করতেছি। দেখেন এখানে, আর সবসময় মনে রাখতে হবে কি, আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার নিয়ে যদি কাজ না করেন, গতকালকে দেখিয়েছিলাম, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। ফটোশপের জন্য আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। এখান থেকে, হ্যাঁ, লেয়ার, এই যে লেয়ার প্যানেল আছে, এখান থেকে আপনার লেয়ার নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমরা দেখেন এই যে মুভ টুল সিলেক্ট করা আছে। মুভ টুল সিলেক্ট করা অবস্থায় দেখেন উপরে কিছু অপশন দেখা যাচ্ছে। প্রথম যে অপশন, আচ্ছা আমি করি, এখানে 2-3টে অবজেক্ট ক্রিয়েট করি। আমি কালার অ্যাপ্লাই করলাম কিভাবে বলেন তো? কালার অ্যাপ্লাই কিভাবে করা যায়? এই যে আমি ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এখানে আমি আরেকটা কালার নেই, কে বলতে পারবেন ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি করতে হয়? আলটা ব্যাক ব্রাশ, কন্ট্রোল ব্যাক স্পেস, আল্টার ব্যাক ডিলিট। না, কন্ট্রোল ডিলিট, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, তাহলে অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ, এই যে, তাহলে দেখেন দুইটা লেয়ারে আমি এই দুইটা নিয়েছি, অবজেক্ট নিয়েছি। এখন আমি যদি এইটাকে নড়াচড়া করাতে চাই, তাহলে আমাকে মুভ টুল সিলেক্ট করে নিতে হবে, না হয় কিন্তু পারবেন না, ঠিক আছে? তাহলে আমাকে মুভ টুলের কাজ হচ্ছে কি, এটা ধরেন আমি এখন মুভ করব, এখন আমাকে মুভ টুল সিলেক্ট করে আমাকে এটাকে নড়াচড়া করলাম, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখেন এখানে অটো সিলেক্ট একটা অপশন আছে, এইটা যদি থাকে তাহলে আপনি যেই অবজেক্টের উপরে ক্লিক করবেন আপনার ডাইরেক্ট সিলেক্ট হয়ে যাবে। এই দেখেন আমি দিয়েছি, সরাসরি সিলেক্ট হয়েছে। আমি এটা যদি উঠাই দেই তাহলে কি হয় দেখেন, আমি এখন এইটাই ক্লিক করতেছি, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। ওই আগে যেটা সিলেক্ট করা আছে সেইটাই, আমি কিন্তু এই যে ব্লু কালারের যেটা আছে সেইটা কিন্তু আমি মুভ করতে চাচ্ছি, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, দেখছেন?
এখন সেটা করতে গেলে আবার লেয়ার সিলেক্ট করতে হবে, এরপর আমি পারবো। এখন কিন্তু আবার এইটা পারা যাবে না। তাহলে এখান থেকে অটো সিলেক্ট আমরা অন রেখে কাজ করলে ভালো হবে, কাজ করাটা সহজ হবে। আর তাহলে অটো সিলেক্টের কাজটা, অর্থাৎ এই ইসের কাজগুলো আপনারা দেখে নেবেন। এক একটা ইসের টুলের বহুবিধ কাজ আছে। এখন আমি কাজটা দেখাই দেওয়ার পরে আপনারা যেখানে যেভাবে ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আছে দেখেন লেয়ার। এখন এখানে একটা আছে গ্রুপ আর একটা হচ্ছে লেয়ার। এখন আমি এখানে কোনো গ্রুপ তৈরি করি নাই। আচ্ছা, আমি এখান থেকে 2-3টা করি, দাঁড়ান। ধরেন আমি এটার আরেকটা নেই, ছোট করে দিই। আচ্ছা, তো দেখেন আমি এই 3টাকে মিলে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে? এটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমার এখানে কি আছে? এখানে দেয়া আছে লেয়ার। এখন আমি একটা ক্লিক করার পরে সরাসরি সেইটা লেয়ারে চলে গেছে। দেখেন আমি যেইটা ক্লিক করতেছি সেইটা কিন্তু লেয়ারে চলে যাচ্ছে, অর্থাৎ এই অবজেক্ট যেই লেয়ারে, সেই লেয়ারটা সিলেক্ট হচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে গ্রুপ দেই তাহলে কি হয় দেখেন। দেখেন তাহলে পুরো গ্রুপটাই কিন্তু সিলেক্ট হয়েছে। হ্যাঁ, পুরো গ্রুপ সিলেক্ট হয়েছে। গ্রুপে ক্লিক করার পরে আপনার কিন্তু লেয়ার সিলেক্ট হয় নাই। আর যদি আমি এখান থেকে লেয়ার দিই তাহলে দেখেন কি হয়। তাহলে আপনি এই যে আর গ্রুপ সিলেক্ট হবে না, আপনি যেই লেয়ারে ক্লিক করবেন শুধু ওই লেয়ারটাই সিলেক্ট হবে, শুধু ওই অবজেক্টটাই সিলেক্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এই বিষয়টা? বলেন তো একজনে। দেখেন আমি গ্রুপ সিলেক্ট করছি, এখন কিন্তু আমি একটা অবজেক্টের উপর ক্লিক করলাম, তাহলে পুরো গ্রুপটা সিলেক্ট হয়েছে কিন্তু। এখন আমি যদি টানি দেখেন তিনটেই এই গ্রুপের ভিতরে যে কয়টা আছে সব কয়টা মুভ হচ্ছে। আর যদি আমি এখান থেকে লেয়ার দেই তাহলে কি আমি একটা ধরে টান দেবো, ওই একটাই দৌড়াবে, একটাই মুভ করতে পারবো। তাহলে এই যে এখানে গ্রুপ আর লেয়ারের কাজ বুঝতে পারছেন? একজন আমার সাথে একটু আনমিউট করে সবসময় কথা বলবেন। কে আছেন একজন বলেন তো, নেট ক্লিয়ার আছে এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? এরকম একজন আমার সাথে কথা বলেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ মামুন ভাইয়ের ওখানে তো নয়েজ হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার তো নয়েজ হয়। আরেকজন বলেন তো, আরেকজন আমার সাথে একটু কথা বলেন। কি আপনারা শুনতে পাচ্ছেন না নাকি না অমনোযোগী? জি স্যার। জি। হ্যালো। আচ্ছা ফারুক ভাই আপনি আমার সাথে থাকেন, হ্যাঁ? আর সবাই মিউট রাখেন। আচ্ছা, তাহলে এই যে গ্রুপ এবং লেয়ারের কাজ বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লেয়ার নিয়ে কাজ করি, হ্যাঁ? আচ্ছা, এরপর আছে ট্রান্সফর্ম। অর্থাৎ এটা যদি এখানে টিক দেয়া থাকে তাহলে দেখেন আমরা যখন যেই অবজেক্টের উপরে ক্লিক করি এই যে পাশে একটা বক্সের মতো দেখা যায়, আবার এই যে পাশে একটা এই যে বক্স আছে, এটা দেখা যাচ্ছে ফারুক ভাই? দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, যদি এইটা দেয়া থাকে তাহলে এগুলো দেখা যাবে, আর যদি এটা উঠিয়ে দেই তাহলে আপনার সিলেক্ট হবে ঠিকই কিন্তু এটা দেখা যাচ্ছে না। দেখেন এটা টিক মার্ক উঠিয়ে দিছি, এখন কিন্তু আমি এটাকে সিলেক্ট করছি ঠিকই, দেখেন লেয়ার থেকে দেখা যাচ্ছে। আবার এটাকে যদি আমি ক্লিক করি এটা সিলেক্ট হবে ঠিকই, এই যে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এইটা আপনার এখন সিলেক্ট হয়েছে। কিন্তু এই যে পাশে যে বক্স ছিল সেটা আর কিন্তু নাই, আছে? দেখা যাচ্ছে? জি। কিন্তু আমরা যদি এইটা দিয়ে দেই তাহলে কিন্তু আবার এটা চলে আসবে। এরপরে কিছু বিষয় এখানে হাইড আছে, এখানে এগুলো অ্যালাইন, এটা আছে, এটা পরে আলোচনা করবো, এটা আজকের আলোচনা না, এটা পরে আলোচনা করবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আপনারই আমাদের মুভ টুল সিলেক্ট করার পরে যে কিছু বিষয়। এরপরে আমরা এই টুলগুলো নিয়ে কাজ করছিলাম গতকালকে। আচ্ছা, এগুলো আমি একটু কেটে দিই, এখন এগুলো কেটে দিলাম। এখন আমরা এখান থেকে সিলেকশন টুলের কিছু কাজ করব।
এখন এখানে রেক্টেঙ্গুলার টুলটা আমি সিলেক্ট করলাম। এখন আমি এখানে একটি সিলেকশন নিলাম। এখন এইখানে ক্লিক করার পরে দেখেন এই যে উপরের যে টুল কন্ট্রোল প্যানেলে এখানে কিন্তু অপশন চেঞ্জ হয়েছে, আগেরগুলো কিন্তু নাই, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এইগুলোকে এইখানে কিছু কাজ আছে, দেখেন প্রথমটা হচ্ছে কি, এখানে মাউস রাখার পরে আপনার এটা চলে আসবে নিউ সিলেকশন টুল, তারপরটা আছে অ্যাড টু সিলেকশন টুল, এরপরটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, তারপরে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই কয়টার কিছু কাজ আছে। কি কাজ? প্রথম হচ্ছে এটা তো আমরা নিউ সিলেকশন, এখন আপনি এইটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যদি এখানে নতুন নতুন সিলেকশন নিতে পারবেন। আর আপনি যখন একটা নতুন সিলেকশন নেবেন, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি আরেকটা নিতে চান সেটা পারবেন না। যদি ধরুন আমি এই একটা নিলাম, এখন আমি চাচ্ছি যে এই জায়গায় আরেকটা নেব, এখন যদি আমার এইটা অর্থাৎ এই যে নিউ সিলেকশনটা যদি আমার সিলেক্ট করা থাকে তাহলে কি হয় দেখেন, এইটা কিন্তু চলে যাবে, আরেকটা তৈরি হবে। এই যে আগে এইখানে যেটা ছিল সেটা চলে গেছে, দেখতে পেয়েছেন ফারুক ভাই? জি স্যার। সেটা কিন্তু চলে গেছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে এই জায়গাও থাকবে এবং নিচেও থাকবে। তো এখন সেজন্য আমাকে নিতে হবে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন নিয়ে এখন যদি আমি এখানে দেই, দেখেন আগেরটাও আছে পরেরটাও আছে, দুটিই আছে। এখন আপনি যতগুলো চান ততগুলো করতে পারবেন। দেখা যাচ্ছে এগুলো? ফারুক ভাই কথা বলবেন? জি জি। হ্যাঁ, জি দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে অ্যাড টু সিলেকশন টুল, হ্যাঁ, অ্যাড টু সিলেকশন দিয়ে আপনি যতগুলো চান ততগুলো আপনি তৈরি করতে পারবেন এভাবে আলাদা আলাদা করে। আবার আপনি যদি চান যে ধরেন এই যে একটা আপনি অবজেক্ট নিলেন, এখন এর সাথে দরকার যে আহ, আপনি চাচ্ছেন যে এখান থেকে এরকম একটা দিবেন, দেখেন কি হলো, এটার সাথে অ্যাড হয়ে গেছে। আচ্ছা আমি একটু ইসে দেখাই তাহলে একটু ভালো হবে, আমি একটু লেয়ার নেই, আমি এই একটা নিলাম, এখন এর সাথে চাচ্ছি যে এই দিকে আরেকটু আমি একটা খুঁটির মতো ধর টি লিখবো, এটা দিয়ে আমি টি লিখে ফেললাম। হ্যাঁ, দেখেন আমি টি লিখে ফেলছি, ঠিক আছে। এখন এটা আমি কিন্তু অ্যাড টু সিলেকশন দিয়ে তারপরে করেছি। প্রথম নিয়েছিলাম উপরের যে অংশটুকু, উপরের আমি প্রথম এতটুকু নিয়েছিলাম, এতটুকু। এরপরে এই অ্যাড টু সিলেকশন সিলেক্ট করে পরে কি করছি, আমি এতটুকু পরে নিয়েছি। তো মাঝখানে যেটা হয়েছে যে এইটার সাথে এটা সংযোগ হয়ে গেছে, এখান থেকে সংযোগ হয়ে গেছে, এখান থেকে সংযোগ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এই গেল আমাদের অ্যাড টু সিলেকশন। এরপরে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা কি? সেটা হচ্ছে আপনি একটা সিলেকশন নিলেন, ধরেন আমি একটা সিলেকশন নিলাম, এখন আপনি চাচ্ছেন যে এইখান থেকে কিছু বাদ দিবেন, অর্থাৎ এই যে সিলেকশন থেকে বাদ দেয়া। ধরেন আপনি এখান থেকে কি করলেন, এতটুকু ধরেন আমি সরি আমি এখনো করি নাই, এটা আমার আগেরটা অ্যাড টু সিলেকশন সিলেক্ট করা আছে, যার কারণে কি করছে এই যে বাড়তি অংশটুকু অ্যাড করে নিছে, সিলেকশনের সাথে যুক্ত হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে এইখান থেকে এতটুকু মাইনাস করতে, তাহলে আমাকে সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করে এখন যদি আমি করি তাহলে এই যে মাঝখানের কমন অংশটুকু এতটুকু চলে যাবে, এই যে দেখেন মাইনাস হয়ে গেছে। বুঝতেছেন ফারুক ভাই? জি স্যার। আপনি সবার প্রতিনিধি, হ্যাঁ, আপনি যদি বুঝেন তাহলে সবাই বুঝবে। তাহলে আমি চাচ্ছি যে এখন আমি এইখান থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবো, তো আমি এখন যদি এখান থেকে করি দেখেন মাইনাস হয়ে গেছে। আবার আমি চাচ্ছি যে মাঝখান থেকে একবারে বাদ দিয়ে দেবো, দেখেন এই যে মাঝখান থেকে দুইটা আলাদা হয়ে গেছে। তাহলে এটার কাজ কি? এটা হচ্ছে এই যে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। এরপরে হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট উইথ সিলেকশন কি? ইন্টারসেক্ট উইথ সিলেকশন হচ্ছে ধরেন আমি এখান থেকে একটা নেই, একটা বৃত্ত নিলাম, এরপরে আমি কি করলাম এখান থেকে সাবট্রাক্ট সরি ইন্টারসেক্ট উইথ সিলেকশনটা সিলেক্ট করে এখন আমি এই জায়গায় আরেকটা বৃত্ত আঁকলাম। এখন দুইটা বৃত্ত যে কমন অংশটুকু থাকবে
আর বাকিগুলো চলে যাবে। দেখছেন কি হয়েছে? আমার আবারও দেখাচ্ছি, ধরেন আমি একটা বৃত্ত আঁকলাম। এখন ইন্টারসেক্ট উইথ সিলেকশন যদি সিলেক্ট করে আমি যদি এর দুইটাকে পেতে হবে, দুইটা একসাথে এভাবে আমি কমন যতটুকু, অর্থাৎ দুইটা সিলেক্ট করার পরে আমি তো এখন এটা মাউসটা ছেড়ে দিলে চলে যাবে, দেখেন দুই পাশের অংশটুকু চলে যাবে, যতটুকু কমন ততটুকু থাকবে। এই যে দেখেন এইটা রয়ে গেছে। আমাদের ছিল কি? আমাদের ছিল হচ্ছে দুইটা গোল বৃত্ত। হ্যাঁ দুইটা গোলবৃত্ত। তা দুইটা গোলবৃত্তর মাঝখানের যে অংশটুকু দুইটার কমন, হ্যাঁ অতটুকু আছে আর বাকিগুলো চলে গেছে। এটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজ। এখন এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা এখন এই যে অপশনগুলো, এগুলো আপনারা যে কোনো সিলেকশনের ক্ষেত্রেই পাবেন। যেমন এই যে রেক্টেঙ্গুলারে পাবেন, আবার ইলেকট্রিক্যালে পাবেন, আবার এই যে নিচের যেগুলো আছে সেগুলো পাবেন। ধরেন আপনি এখান থেকে লেসো টুল দিয়ে আপনি একটা কাজ করলেন, লেসো টুল দিয়ে আপনি এভাবে একটা লেসো টুল দিয়ে আপনি করলেন, সিলেকশন করলেন। এখন আপনি চাইতেছেন যে এখান থেকে আপনি অ্যাড টু সিলেকশন দিয়ে এইটার সাথে একটা গাছ একই সাথে অ্যাড করে দেবেন। তাহলে আমি কি করলাম দেখেন, এখান থেকে ধরেন আমি একটা গাছ তৈরি করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার একসাথে হয়ে যাবে, মাঝখান থেকে দেখেন ফাঁকা। ঠিক আছে, আমি কালার অ্যাপ্লাই করি, দেখেন কি হইলো, এটা হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। মাঝখানে কিন্তু আমি নেই না, আলাদা কোনো লেয়ারও নেই নাই, আর আলাদা কোনো করি না। আমি কি করছি, অ্যাড টু সিলেকশন দিয়ে এটার সাথে যুক্ত করে দিছি, একবারে ওটা ধরে নিয়েছে, একটার ভিতরে চলে আসছে। তো এগুলো একই কাজ, অর্থাৎ আপনার এখান থেকে দেখে নেবেন, আপনি যে এখানে যতগুলো আছে তার সাথে আপনি চাইলে এগুলো এই থাকবে, এই যে উপরে যে অপশনগুলো, অর্থাৎ এই সাব সিলেকশন বলে এগুলোকে, এই সাব সিলেকশন গুলো আপনারা যে কোনো সিলেকশনের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এর পাশে আরো কিছু আছে, যেমন ফেদার। ফেদারটা কি? ফেদারটা বোঝার জন্য আমি একটা পিকচার নিয়ে আসি। আমার ল্যাপটপটা গেছে স্লো হয়ে। এখন এই পিকচারটাকে আমি এখানে যখন নিতেছি, এটা আপনাদেরকে দেখাইও দেই। আপনারা এটাকে দুইভাবে নিতে পারেন। এইখান থেকে ফাইলে গিয়ে তারপরে প্লেস প্লেস গেল কই, এই যে প্লেসের থেকে আপনারা এখান থেকে গিয়ে এই যে এভাবে গিয়ে ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আপনারা প্লেস করতে পারেন। ডাউনলোড পিক, এই যে এখন আপনি প্লেসে দিলে দেখেন এটা চলে আসবে, এখানে চলে আসছে। ঠিক আছে। আবার এটাকে আমি এখন কেটে দিই। আপনি যদি এই ডকুমেন্টে এইখানে যদি আপনি এটা ওপেন করতে চান, আনতে চান, তাহলে একভাবে আনতে পারেন, আরেকভাবে এখানে এসে এটাকে ধরে টেনে নিয়ে এখানে ছেড়ে দেবেন, এটার উপর ছেড়ে দেবেন, তাহলে ওটা চলে আসবে। ঠিক আছে, তাহলে ওটা চলে আসবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইটা একটা ট্যাবে আছে আর ওইটা আলাদা ট্যাবে হবে, তাহলে এখান থেকে আপনি ধরে টেনে নিয়ে উপরের এই বারে এইখানে ওই কপি লেখা আসছে এখানে এনে ছেড়ে দেবেন, তাহলে আলাদা নতুন একটা ট্যাবে এটাই হবে, ওপেন হবে। হ্যাঁ, আবার আপনি এটাকে কেটে দেই, আপনি এখান থেকে ওপেনও করতে পারেন, ওপেনে গিয়েও আপনি এটাকে ওপেন করতে পারেন। ওপেন দিলে দেখেন নিউ ট্যাবে ওপেন হবে, এই যে নিউ ট্যাবে ওপেন হয়েছে। ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে এখন আমরা ফেদারের কাজটা দেখবো। এখানে ফেদার, আমরা এই যে ফেদার নিলাম, এই যে ফেদারের কাজটা কি। হ্যাঁ, এখন আমরা এই ট্যাবে আসি। এখন প্রথমে আমি ফেদার ছাড়া এটা একটু নিয়ে দেখি। ঠিক আছে, এটা আমি একটু ফেদার ছাড়া
আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে, সিলেকশন করে দেখেন সিলেকশনে এই যে কাজগুলো দেখেন, আমি এখান থেকে এই ইলেকট্রিক্যাল টুলটাকে নিয়ে আমি এখানে সিলেক্ট করে আমি এখন কন্ট্রোল সি দিয়ে এতটুকু কপি করলাম। এরপর এখানে এনে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ছোট হয়ে গেছে, একটু বড় নেই, এটা আসলে এটা ছবির সাইজটা ছোট আর এইটা হচ্ছে বড়, এজন্য ছোট আসছে। আচ্ছা আবার দেখেন একটু বড় করে নেই এখান থেকে, তাহলে আমি সিলেকশন করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই ট্যাবে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো আগের থেকে একটু হয়েছে, আমি একটু জুম করি, তো জুম করার পরে দেখেন এই যে প্রান্তটা কিন্তু একদম স্ট্রেট, না বোঝাই যাইতেছে কেটে আনা হয়েছে, এটা এরকম বোঝা যায় না? কিন্তু আমি জি যদি স্যার। এখন যদি আমি ফেদার অ্যাপ্লাই করি, দেখেন এখানে ফেদার, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ফেদার দেব, আমি এখন এখানে 20 পিক্সেল ফেদার দিলাম, ফেদার দিয়ে আমি এখন এখান থেকে এটাকে সিলেক্ট করব, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এইখানে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন তো দুইটার ভিতরে পার্থক্য। ফেদারের কাজটা দেখেন, ফেদারের কাজ কি, যে আপনার মনে হচ্ছে যে এই যে নিচের ব্যাকগ্রাউন্ড থেকে আপনার এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। আর এইটাকে আমি ফেদার দেইনি, যার কারণে এটা কি পাশে একদম কাটা, আর এইটা ফেদার দেওয়ার কারণে আস্তে আস্তে করে স্মুথলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। জি স্যার। বুঝতে পারছেন, এই হচ্ছে ফেদারের কাজ। এখন আপনারা ফেদার কম বেশি করে আপনারা এই করবেন, এখানে আপনার যতটুকু ফেদার প্রয়োজন ততটুকু ফেদার দিয়ে আপনারা কাজ করবেন। এখন অনেক সময় আছে যে ধরেন আমি 0 দিই, অনেক সময় আছে আপনি ফেদার দিতে ভুলে গেছেন, এখানে ফেদার দিতে ভুলে গেছেন, আপনি কি করলেন, এখান থেকে আগে সিলেকশনটা নিয়ে নিছেন, সিলেকশনটা আগে নিয়ে নিছেন, ধরেন এই সিলেকশনটা আমি নিয়ে নিলাম, এখন আপনার ফেদার এখানে দেন নাই, এখন যদি আমি এখানে ফেদার দিই দেখেন তো কি হয়, আমি এখানে এখন ফেদার দেব, ধরেন 10 পিক্সেল ফেদার দিলাম, এরপর আমি এখন এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে এখানে কপি করে এই পাশে এসে আমি এটাকে পেস্ট করে দিই, দেখেন তো ফেদার কি অ্যাপ্লাই হয়েছে? জি না। ফেদার অ্যাপ্লাই হয় না, কিন্তু আমি তো ফেদার দিলাম কিন্তু ফেদার অ্যাপ্লাই হলো না কেন? দেখেন তো এখানে তো আমি ফেদার দিয়েছিলাম না, এই যে ফেদার 10 পিক্সেল দিয়েছি কিন্তু ফেদার অ্যাপ্লাই হয় না কেন? আপনাকে ফেদার দিতে হবে সিলেকশন করার আগে, হ্যাঁ, সিলেক্ট করার সিলেকশন আগে, হ্যাঁ সিলেক্ট করার আগে আপনাকে এখানে ফেদার দিতে হবে। এরপরে আপনি যদি ঘটনাক্রমে আপনি যদি ফেদার এখানে ভুলেই যান, তাহলে আপনি যেটা করবেন, এই যে সিলেকশনের মাঝখানে যতটুকু স্থান সিলেক্ট করেছেন তার মাঝখানে রাইট বাটন ক্লিক করবেন মাউসের, এরপর এখানে আছে দেখেন ফেদার, এখন আপনি এখানে 10 পিক্সেল দিয়ে দেন, এবার কপি করেন, এবার এখানে এসে আমরা পেস্ট করে দেই, দেখেন এটা কিন্তু 10 পিক্সেল অ্যাপ্লাই হয়েছে, দেখা যাচ্ছে, দেখেন এই যে এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তাহলে যদি আপনি সিলেকশন করার আগে আপনি পিক্সেলটা দেওয়ার চেষ্টা করবেন, ফেদার দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি ভুলে যান, আগে যদি আপনি সিলেকশনটা করে ফেলেন, তাহলে আপনি এই যে সিলেকশনের মাঝখানে রাইট বাটন ক্লিক করে এভাবে এখানে যে ফেদার অ্যাপ্লাই করে এইখান থেকে আপনি ফেদারটা দিয়ে নেবেন এখান থেকে, ঠিক আছে? এই তাহলে এইগুলো আমাদের ফেদার অপশন। এরপরে এরপরে আছে এন্টিএলিয়াস। এন্টিএলিয়াস এর কাজ হচ্ছে আমি এখানে টিক থাকা অবস্থা একটা দেব আর টিক না রেখে একটা দেব, আচ্ছা তাহলে আমি এখানে একটা অবজেক্ট নিলাম, আমি এখানে এটা সরি এখানে আমার ফেদার দেয়া আছে, কন্ট্রোল ফেদারটা কেটে দিই, ফেদার কেটে দিয়ে দেখাতে হবে এটা। আচ্ছা তাহলে আমি এবার অ্যাপ্লাই করলাম,
দেখেন এইটা আমি কি করছি এখানে এন্টেলিয়াস টিক রেখে আর একটা আমি এন্টেলিয়াসের টিকটা উঠিয়ে তারপর একটা দিই। দেখেন বিষয়টা কি হয়। এখন দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসি তাহলে বুঝতে ভালো হবে। এইটা দিছিলাম কি মনে আছে? এটা কি এন্টেলিয়াস টিক ছিল না ছিল না এটাই? প্রথমটা ছিল না, ছিল ছিল, পরে না। দ্বিতীয়টা নাই। এখন আমি একটু জুম করি দেখেন কি হয়। যেইটায় এন্টেলিয়াস আছে সেইটার প্রান্তগুলো দেখেন স্মুথ, দেখা যাচ্ছে স্মুথ, আর এইটা একটু কাটা কাটা, এই যে কাটা কাটা দেখছেন, কাটা জি কাটা। এখানে যেটা হয়েছে আপনার এন্টেলিয়াস থাকলে অর্থাৎ টিক দেয়া থাকলে আপনার যে এই যে লাস্ট পিক্সেলটা অর্থাৎ একদম লাস্টের যে পয়েন্টটা সেখানে একটা শ্যাডো ক্রিয়েট করছে এন্টেলিয়াস থাকলে। আর যেইটা আপনার এন্টেলিয়াসের টিক উঠেই দিয়েছি সেটাই কিন্তু এখানে একদম কাটা, কোনো ই নাই, কোনো শ্যাডো ক্রিয়েট করে না, অথবা আপনার ইসের মতো ওই যে ফেদারের মতো কোনো কাজ করে নাই। এটা কিন্তু একটু ফেদারের মতো কাজ করছে পাশে, যার কারণে এটি স্মুথ দেখা গেছে। আর এইটা কিন্তু একদম কাটা কাটা দেখছেন। এ হচ্ছে দুইটার পার্থক্য। আচ্ছা এগুলো এন্টেলিয়াস, তারপরে তারপরে হচ্ছে স্টাইল। এখানে আপনারা যদি নর্মাল থাকে, নর্মাল দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ই করতে পারবেন, যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি এই সিলেকশনগুলো নিতে পারবেন নর্মাল। আর আপনি যদি এখান থেকে ফিক্সড রেশিও দিয়ে দেন তখনই আবার এখানে উইডথ হাইটের একটা বিষয় আছে। এখন উইডথ আছে 1 আর হাইট আছে 1। এখন এটা হচ্ছে আপনি যদি এইখানে ধরে টান দেন তাহলে দেখেন আপনি 1 অনুপাতে 1 অনুপাত 1, ঠিক আছে, এই হারে কিন্তু এটা ই হয়েছে, বড় ই হয়েছে। আমি চাই যে একটা অর্থাৎ সামনে নিতেছে এদিকে নিতেছে, দেখেন হয় না, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি ই করেন, আপনি এখানে 1:1 দিয়েছি, এজন্য কি হয়েছে যে এইদিকেও যদি 1 ইঞ্চি যায় এদিকেও 1 ইঞ্চি যাবে, এদিকে যদি 1 ফুট যায় এদিকেও 1 ফুট যাবে, ঠিক আছে। আবার যদি আমি এখানে এটাকে 2 বানাইয়ে দেই তাহলে এটা ডাবল হবে, এক পাশে হবে ডাবল আর এক পাশে হবে এটার অর্ধেক। বুঝতে পারছেন বিষয়টা? এটা কিন্তু এখানে 2 দেওয়ার কারণে এটা হচ্ছে উইডথ মানে এইদিকে লম্বা, পাশাপাশি। হ্যাঁ পাশাপাশি, কিন্তু এটা 2 অর্থাৎ এইদিকে যতটুকু গেছে খাড়াখাড়ি যতটুকু গেছে তার থেকে ডাবল গেছে হচ্ছে ডানে, ডানে। ঠিক আছে। এখানে 2 দিয়েছি এই জন্য। আবার যদি আমি এখানে 4 দিয়ে দেই তাহলে এইদিকে ডাবল যাবো আবার এইদিকে, লম্বায় ডাবল। হ্যাঁ দেখেন এই যে এখন এইদিকে ডাবল। এই হচ্ছে আপনার ফিক্সড রেশিও। এরপরে যদি ফিক্সড সাইজ দেন, এখানে যদি ফিক্সড সাইজ দেন, এখন আপনি এখানে ধরেন আমি আছে 64 পিক্সেল, হ্যাঁ এখানে আমি যদি দেই 100 পিক্সেল, সাপোজ 100 পিক্সেল দিলাম আর এই জায়গায় দিলাম 200 পিক্সেল, তাহলে কি হয় দেখেন, এখানে দিলাম 200 পিক্সেল। এখন যেটা হবে, এখন এখানে ক্লিক করার সাথে সাথেই এই একটা এই আপনার সিলেকশন তৈরি হয়ে নেবে, শুধু একটা ক্লিক করব। এই দেখেন ক্লিক করার সাথে সাথে উইডথে অর্থাৎ এই দিকে হচ্ছে 100 পিক্সেল আর এই দিকে হচ্ছে হাইটে হচ্ছে 200 পিক্সেল। এটা হচ্ছে একটা ফিক্সড সাইজ। আপনার যদি ফিক্সড সাইজ জানা থাকে যে এইটার আপনার সাইজ এতটুকু, তখন আপনি এখান থেকে ফিক্সড সাইজটা সিলেক্ট করে আপনি এখান থেকে পিক্সেল বা আপনি চাইলে এখান থেকে ইঞ্চিতেও দিতে পারেন। আমি এটা একটু কেটে দিই, তাহলে এখান থেকে আপনি করলেন কি, ইঞ্চি দিলে সবসময় কম দিতে হবে। ধরেন আমি এখানে 2 ইঞ্চি দিলাম, তাহলে পিএক্স কেটে দিয়ে এখানে আইএন দেবেন, আইএন, ঠিক আছে। আবার এইখানেও ধরেন আমি এটুকু আমি কেটে দিয়ে এখানে দেবো হচ্ছে ধরেন 4 ইঞ্চি, আইএন। এখন যদি আমি এখানে ক্লিক করি দেখেন দেখেন এই যে সাইজটা একটু বড় হয়ে গেছে, যা করবো এখানে তা হয়ে যাবে। হ্যাঁ।
আপনি এখানে যে সাইজ দিবেন সেটা ফিক্সড সাইজের ক্ষেত্রে আপনি যেটা দিবেন সেটা এখানে, আমি এখানে ইঞ্চি দিছি যার কারণে আপনার এইদিকে নিচে 2 ইঞ্চি আর এইদিকে হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড সাইজ। তাহলে আমরা এখানে সাধারণত নর্মাল রেখে কাজ করি আর কি, নর্মালটাই থাকুক। আচ্ছা, এই হলো আমাদের সিলেকশন টুলের কাজ গেল। এরপরে কি আছে, সিলেকশন স্টাইল সব এখানে এই কটা দেখানো হয়ে গেছে, ফেদার, সাব সিলেকশন, তারপরে এগুলো সব দেখানো হয়ে গেছে। এখন আপনি আরো দুইটা টুল বাকি আছে এখানে। এখানে আমরা ক্রপ টুলের আগে এখানে দুইটা টুল আছে, একটা হচ্ছে কুইক সিলেকশন টুল আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এটা কি করার জন্য আমরা একটু এই পাশে যাই। আমরা এই ছবিটাকে এখন আমরা যদি এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করি তাহলে এই ছবিটাকে আমি খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারি। দেখেন আমরা কিন্তু এখান থেকেও সিলেক্ট করতে পারি, আমরা লেসো টুল দিয়েও কিন্তু আমি এভাবে করতে পারি, কিন্তু তাতে কিন্তু হবে না, সুন্দর হবে না। দেখেন আমি এই যে টেনে টেনে নিলাম, এটা আমি যেখান থেকে লেসো টুলটা টেনে নিয়েছি সেখান থেকে আপনার হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন দেখেন আমরা যদি এখন এইখান থেকে কিন্তু সিলেক্ট করার কথা ছিল নিচে, সেটা সিলেক্ট আমি করি নাই। এখন আমি কি করতে পারি, এখন আমি এতটুকু এটার ভিতরে নিয়ে আসবো, কি করবো একজন বলেন তো দেখি, কি করতে হবে আমাকে? এখানে নিচে দেখা যাচ্ছে এই যে জিরি জিরি এগুলো আমার এখান থেকে কিন্তু সিলেক্ট হয় নাই, দেখতে বা এই যে চুলের এখান থেকেও ফাঁকা আছে, দেখছেন? আমি তো চাচ্ছি যে আমার চুলের এখান থেকে আমার আমি যদি এটাকে কপি করি ওই পাশে নেই, আপনারা একটু দেখেন কি হয়। দেখেন তো কি হয়েছে, এই যে চুলের আশেপাশে অনেক যে আছে আপনার ফ্ল্যাট যে জমিন সেটা চলে আসছে, চলে আসছে না? দেখেন তো আমার এগুলো তো দরকার ছিল না, ছবি যখন কাটবে তখন তো এটার পাশ দিয়ে কাটতে হবে, তাই না? আমার কথা কি শুনতেছেন না? একটু হু হা না কইলাম বুঝবো কিভাবে? জি জি। হ্যাঁ জি স্যার শুনতেছি। হ্যাঁ, তো ফারুক আপনাকে তো আমি সিলেক্ট করছি, আপনি তো আমার কথার উত্তর দেবেন। আমি তো অনেক সময় নেটে আছি কিনা, এটা তো অনলাইনের বিষয়, এখন আপনি শুনতেছেন কিনা আমি বুঝবো কিভাবে? আচ্ছা, তারপরে দেখেন তাহলে এখন আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই অংশটুকু আমি বাদ দেবো, এখন এটাকে বাদ দেবো কিভাবে বলেন তো? কি সিলেক্ট করতে হবে আমাকে, এখন কি কাজ করতে হবে একজন একটু বলেন তো দেখি, পারেন কিনা? কি করতে হবে আমাকে এখন? এখানে এখানে এতটুকু আমি বাদ দেবো, দেখা না গেলে আমি একটু জুম করে দিলাম, এই জায়গায় বাদ দেবো। কেউ বুঝেন নাই আমার এই আলোচনা আগের? হ্যাঁ, কি খবর? মজা পাচ্ছি না তো আপনাদের সাথে আলোচনা করে। জি জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এতটুকু বাদ দেবো, এই জন্য আমাকে কি করতে হবে? সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এটাকে সিলেক্ট করে আমি যদি এখন এটাকে আবার রিলেসো টুলে আছে দেখেন, আমি যদি এখন এখান থেকে এইভাবে দেই তাহলে দেখেন যতটুকু আমি করবো ততটুকু মাইনাস হয়ে যাবে, দেখছেন মাইনাস হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে এতটুকু মাইনাস করতে পারেন, আবার এইখান থেকে একটু আছে এতটুকু মাইনাস করতে পারেন, এভাবে। হ্যাঁ, এভাবে আপনার মাইনাস করতে পারেন, এই যে দেখছেন এভাবে আপনার মাইনাস করতে পারেন। এটার মাধ্যমে প্রয়োজন অনুসারে মাইনাস করা যাবে আর হ্যাঁ, কি। আবার দেখেন এই জায়গায় কিন্তু এই যে চুলের যে খোপাটা এটা কিন্তু সিলেকশনের বাইরে পড়ে গেছে, তাহলে আমাকে কি করতে হবে? একটু সিলেকশন সিলেক্ট করে আমি যদি এখন এখান থেকে এতটুকু ধরে এতটুকু দিয়ে দেই তাহলে কি এতটুকু এটার ভিতরে চলে আসবে। আচ্ছা, আমি এটা তো আসলে এখন আলোচনা ছিল না, কি জন্য যেন আমি করছিলাম। আচ্ছা, আমি এখানে আসছি অন্য একটা কারণে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো এখান থেকে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এখন যদি আমি এখান থেকে টান দেই, মাউসের লেফট বাটন ধরে যদি আমি এভাবে টান দিই দেখেন, তাহলে কিন্তু ওই যে কালার কালার ধরে ধরে ও কিন্তু সিলেক্ট করে নিচ্ছে, দেখছেন? এই যে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আমি কিন্তু খুব তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলতে পারতেছি। ঠিক আছে, দেখেন আমি কিন্তু এখন কিন্তু আপনার সিলেকশনটা বাহিরে নেয় নাই, যেমন আমি আগে যেভাবে লেসার টুল দিয়ে নিয়েছিলাম তখন সিলেকশনটা কি কিছু কিছু জায়গায় অনেক বাহিরে চলে গেছিল, কিছু কিছু জায়গায় ভিতরে চলে গেছে। এই জায়গায় কিন্তু একটু ভিতরে আপনি এখানে করেন, এই যে
আবার এইখান থেকে আপনি এই যে আগের অপশনগুলো কিন্তু এখানেও আছে। এখন আপনি যদি চান যে এখান থেকে কিছু মাইনাস করবেন, এই যে আমি মাইনাসটা সিলেক্ট করে এখন যদি আমি দেই, তাহলে এখন কিন্তু এই যে মাইনাস করলাম, এতখানি মাইনাস হয়ে গেছে। একটা কালার অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবেন না, দেখছেন এই যে কই চলে আসছে। আবার আপনি যদি চান যে না আপনি আবার ধরেন এই প্লাস চিহ্ন সিলেক্ট করে আপনি আবার যদি এই করেন তাহলে এগুলো কি আবার সিলেকশনের ভিতরে চলে আসবে। এই হচ্ছে কুইক সিলেকশনের টুলের কাজ। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। এইটা সিলেক্ট করে আপনি যদি কোনো কালারের উপরে ক্লিক করেন, ওই কালারের যতটুকু টলারেন্স আছে সবগুলো আপনাকে সিলেক্ট করে নেবে। দেখেন আমি এখানে ক্লিক করি, একটা ক্লিক করি, দেখেন যত জায়গায় এই সেম কালার, সেম ব্রাইটনেস, সেম যে টলারেন্স যত জায়গায় আছে ততটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখেন এই যে আমি শুধু একটা ক্লিক করছি, এতটুকু জায়গা একই কালার ছিল, যার কারণে কিন্তু এটা হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখানেও কিন্তু ওই একই অবস্থা, এই যে উপরের অপশনগুলো সাব সিলেকশনের টুলের যে এইগুলো সেগুলো কিন্তু আছে। তাহলে এটা হচ্ছে আবার এই কালো জায়গায় যদি আমি ক্লিক করি, দেখেন এই আমি যেইখানে ক্লিক করছি ওই সেম কালার যত জায়গায় আছে সবগুলো কিন্তু সিলেক্ট করে নিছে। আমি একটু কালার অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, বুঝতে পারছেন ম্যাজিক ওয়ান টুলের কাজ। আচ্ছা, এরপরে আমরা দেখবো ক্রপ টুলের কাজ। ক্রপ টুল নিচের এটা হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুলের ভিতরে কয়েক ধরনের ক্রপ টুল আছে, আমরা শুধু ক্রপ টুলটা দেখবো আজকে। শুধু ক্রপ টুলটা দেখবো। আমি ক্রপ টুল সিলেক্ট করার পরে দেখেন পাশে একটা চলে আসছে। এখন আপনি যদি এই পাশে থেকে টান দেন তাহলে কিন্তু আপনি এভাবে ক্রপ করতে পারতেছেন। আপনি যদি চান যে আমি এতটুকু ক্রপ করব, এতটুকু ক্রপ করব, বা এই পাশে এই যে আমি এতটুকু ক্রপ করব, তাহলে এতটুকু আমি সিলেক্ট করলাম। এখন যদি আমি টিকটে উঠাই দেই তাহলে এতটুকু ক্রপ হয়ে গেছে, বাকিগুলো চলে গেছে, বাকিগুলো কিন্তু চলে গেছে। আচ্ছা, এখন এটা সিলেক্ট করে এখন যদি আমি ধরেন আমি করলাম, এই যে এই এতটুকু নিয়ে আসলাম। এখন আমি চাইলে এই যে মাউসটাকে ভিতরে এনে আমি ছবিটাকে এভাবে মুভ করতে পারি, ঠিক আছে? আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু মুভ করেও আমি এটাকে ক্রপ করতে পারি, ঠিক আছে? অর্থাৎ ছবিটাকে আমি নাড়াচাড়া করাতে পারি। আচ্ছা, এই গেল এক ধরনের ক্রপ। এরপরে এই ক্রপ টুল সিলেক্ট করার পরে এই জায়গায় কিছু অপশন আছে। আচ্ছা, এর আগে এইখানে দুইটা ঘর আছে। এখন এই ছবির সাইজ আপনাকে যদি আপনি চান যে না আমি একটা নির্দিষ্ট পরিমাপে ক্রপ করব, আমার সাইজটা জানা আছে, তাহলে আপনি সেটা করতে পারেন। এখন এই ইমেজের সাইজটা একটু আমি দেখে আসি। ইমেজের সাইজ হচ্ছে 10 ইঞ্চি আর হচ্ছে আপনার 9 ইঞ্চি বা 720 পিক্সেল আর 714 পিক্সেল। এখন আমাকে ক্রপ করার সময় যেটা করতে হবে যে এর ভিতরেই ক্রপের অ্যামাউন্টটা থাকতে হবে, এর বাইরে হলে কিন্তু ক্রপ হবে না। তাহলে আমি দেখলাম কি 714 আর 700 কত জন। এখন আমি যদি এখানে 300 পিক্সেল নেই, 300 দিয়ে পিএক্স 300 পিক্সেল, আবার এই দিক থেকে নেই আমি 200 পিক্সেল, 200 পিএক্স। তাহলে দেখেন যে জিনিসটা হয় যে আমি আমার যতটুকু সাইজ ততটুকু আমি এখান থেকে ক্রপ করে নিতে পারি। দেখেন ছোট হয়ে গেছে কিন্তু অনেক। হ্যাঁ, এইটা কি এখান থেকে আপনি যে আপনার অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে আপনি এভাবে ক্রপ করতে পারেন। এখন আপনি যদি এখানে এইটা লেখেন, তারপরে যদি আপনি ফ্রি হ্যান্ড ক্রপ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গায় গিয়ে এই যে আনকনস্ট্যান্ট যে এটা আছে এটাকে আপনার সিলেক্ট করলে আপনি ফ্রি ভাবে যেদিকে ইচ্ছা সেইভাবে আপনি ক্রপ করতে পারবেন। ঠিক আছে, এ হলো ক্রপ টুলের কাজ। আপনারা এভাবে বাসায় ক্রপ করে যে ক্রপের যে নিচের এইগুলো দেখার দরকার, এগুলো পরে দেখাবো, ঠিক আছে? শুধু উপরে যে প্রথম যে ক্রপ টুলটা আছে ওই ক্রপ টুলটা আপনারা ট্রাই করবেন। এখন দেখেন এই জায়গায় আমি যখন ক্রপ করছি তখন এখানে কিন্তু একটা টিক আসছে।
এই টিকটা না উঠানো পর্যন্ত কিন্তু আপনি ই করতে পারবেন না। আর পাশে আসছে আবার রোটেশন করার একটা আইকন আসছে, এই দেখেন পাশে। এখন আপনি যদি এটাকে চাইলে ঘোরাতেও পারেন এভাবে, ঠিক আছে? চাইলে আপনি এভাবে ঘোরাতেও পারেন। হ্যাঁ, এখানে অনেক কাজ আছে, আপনারা এগুলো দেখবেন। আর এ হচ্ছে আজকের আলোচনা। আর কি আছে দেখি তো, ক্রপ টুল, ইমেজ সাইজ। আচ্ছা, এখন ইমেজ সাইজটা একটু দেখাই। এই ছবিটাকে আমরা ইমেজ সাইজ এখান থেকে ইমেজে গিয়ে এই দেখেন এখানে আছে ইমেজ সাইজ। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ইমেজের যে সাইজ এটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আপনারা চাইলে ছবিটাকে এখান থেকে বড় করতে পারেন, ছোটও করতে পারেন। এই জায়গায় আমরা আসার পরে এখন যে এই ফাইলটার, এটার এখন সাইজ আছে 720 পিক্সেল, আর উইডথ আছে 720 পিক্সেল, আর হাইট আছে 714 পিক্সেল। এখন আপনি যদি এখন এটা কি করেন, যদি আপনি চান যে এটাকে 1000 পিক্সেল করবেন, দেখেন আমি 1000 দেই, 1000 দিলাম। 1000 দেওয়ার পরে এখানে আমি 1000 দিয়েছি, এইটার অ্যামাউন্টটাও কিন্তু বেড়ে গেছে। এই অ্যামাউন্ট গুলো দেখা যাচ্ছে, দেখেন তো, আমাকে বলেন তো বুঝুন। আমি জি, এখানে দেখা যাচ্ছে। এখানে আমি 1000 দিয়েছি, এখানেও কিন্তু অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। এখানে ছিল কত জন, 700 কত জন ছিল, আমি ক্যান্সেল করে দেখি আবার। নিচে ছিল কিন্তু 714, আমি 714 ছিল। 714, আমি এখানে 2000 দেই। দেখেন 2000 পিক্সেল দিলে কি হয়, নিচেটা হয়ে গেছে 1980, 1983। এটা কেন? এটা হচ্ছে এখানে লিঙ্ক করা, এটা হচ্ছে রেশিও। আপনি রেশিও অনুসারে উপরে যেটা করছেন সেটা সমান হারে, ওইটার রেশিও অনুসারে নিচেটা অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি এটাকে আনলিঙ্ক করে দেন, আনলিঙ্ক হচ্ছে না কেন? আচ্ছা, এ আনলিঙ্ক হয়েছে, দেখেন। এখন আমি যদি এখানে কি হলো, আনলিঙ্ক হয় না কেন? আচ্ছা, কোন একটা মিসিং এর কারণে আমার এটা আনলিঙ্ক হচ্ছে না। এখানে একটা লিঙ্কের একটা অপশন আছে, ঠিক আছে? আপনারা এটা ট্রাই করবেন। আমার একটু দেখতে হবে, এখন সময় নষ্ট করব না এখানে। এটা আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এটা আনলিঙ্ক হয়ে যাবে। আর আনলিঙ্ক হয়ে গেলে উপরে যদি আপনি ভ্যালু চেঞ্জ করেন তাহলে নিচেরটা চেঞ্জ হবে না, ঠিক আছে? তবে এটা আনলিঙ্ক করে কাজ করলে একটু সমস্যা আছে, আপনার এটার রেশিওটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনারা এটাকে আনলিঙ্ক, এটা সিস্টেমটা বলে রাখলাম আর কি। তো আপনারা যদি ই করেন, আনলিঙ্ক করে যদি কখনো কাজ করতে হয় তখন এখানে আপনার এটা লিঙ্কটাকে আনলিঙ্ক করে দেবেন, এরপর এখানে ভ্যালুটা চেঞ্জ করবেন। এখন দেখেন আগে ছিল 700, উপরে ছিল কতজন আর নিচে ছিল 714। এখন আমি এটাকে কি করলাম, উপরে দিলাম 444 আর নিচেরটা হয়ে গেল 440। এখন যদি আমি ওকে দিই দেখবেন এটা ছোট হয়ে যাবে, অনেকটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনারা এখান থেকে ইমেজ সাইজ বড় ছোট করতে পারেন। আবার যদি আমি এখানে 1000 পিক্সেল দেই, আবার আগের থেকে বড় হয়ে যাবে, দেখছেন আগের থেকে বড় হয়ে গেছে। এখন এভাবে আপনারা এখান থেকে ইমেজ সাইজ ছোট বড় করতে পারেন। এইগুলো ইমেজের পালা। এরপরে কি আছে, এরপরে হচ্ছে সেভ ফর ওয়েব, অর্থাৎ এটাকে আপনারা সেভ ফর ওয়েব করতে পারেন। এটা সেভ ফর ওয়েব কেন? এইটা আমরা একটু যাই এখান থেকে, ফাইলে ক্লিক করে, আচ্ছা একটু কাজ করি, আমি এখানে কিছু অবজেক্ট তৈরি দেই বোঝার জন্য। একটা এই দিলাম, ধরেন আমি এখানে একটা অবজেক্ট ব্যবহার করলাম, আরো একটা করি এই পাশে। আচ্ছা, এখন এটাকে আমরা একটু সেভ করি। এটাকে সেভ এসে ক্লিক করে আমি একটু একটা জেপিজি ফাইল নেই, জেপিজি ফাইল নিয়ে এটাকে আমি সেভ করি। সেভ করলাম।
এখন এইটা কি করলাম, আমি সরাসরি জেপিজি মোডে সেভ করলাম। এইটার আমার কেবি দাঁড়ালো কত, 418 কেবি। এটার কেবি হচ্ছে 418 কেবি, দেখুন, অর্থাৎ এটার সাইজ মেগা। এটা আপনার মেমোরি ইউজ হয়েছে 418 কেবি। এখন এটাকে যদি আমি এখন সেভ ফর ওয়েব করি, এই যে সেভ ফর ওয়েব, তাহলে কি হয় আমরা একটু দেখি। 418 ছিল, দেখেন এইটা ছবির কিন্তু ঠিক আছে। আপনার এখান থেকে আপনি করতে পারবেন যে জেপিজি, এখান থেকে মিডিয়াম, হাই, লো কিছু অপশন আছে। আমি যদি এখানে হাইও দেই তাহলে হয় 128 কেবি। আপনি যদি মিডিয়াম দিয়েও কাজ করেন, এখানে মিডিয়াম একটা অপশন আছে, আপনার এখানে দেখবেন, এই যে এখানে এসে প্রিসেটের ভিতরে দেখবেন, আমি এখান থেকে মিডিয়াম দিয়ে এরপরে আমি এটাকে একটু সেভ করতেছি। ঠিক আছে, আপনারা একটু দেখেন কি হয়। আমি এটাকেও সেভ করলাম। এখন আগে যেটা সেভ করছিলাম ইআর দিয়ে, দেখেন সেটা হচ্ছে 418 কেবি, আর এইটা আমি সেভ ফর ওয়েব দিয়ে করেছি, মাত্র 65 কেবি ইউজ হয়েছে। তাহলে এইটার কেবি ইউজ কম হয়েছে, তাই না? বুঝতেছেন? অর্থাৎ আমাদের মেগাবাইট এটা কম ইউজ হয়েছে, অথচ দেখেন ছবির যে রেজুলেশন সেটা কিন্তু ঠিকই আছে, সেটা কিন্তু চেঞ্জ হয় না। আপনারা এটা বুঝতেই পারবেন না যেটার ছবি। এইটা একটু দেখেন, আমি আবার চেঞ্জ করি, দেখেন তো দুইটার ভিতরে কি কোনো চেঞ্জ আছে? আপনি এখান থেকে কোনো চেঞ্জ পান? চেঞ্জ নাই, কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে আমি এখানে একটু খেয়াল করেন, এখানে ই আর একটা সেভ করছি আমি ই দিয়ে, আর একটা করছি ইএফটি, এইটা চেঞ্জ হয়। তাছাড়া কিন্তু আপনি মাঝখানের যে ছবির যে রেজুলেশন সেটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এটা, যে আপনাদের অনলাইনের জন্য যে পিকচারগুলো আপনি সেভ করবেন সেগুলো সবসময় সেভ ফর ওয়েব দিয়ে সেভ করবেন। তাহলে কি হবে, মেগাবাইট কম ইউজ হবে, আপনার ওয়েবসাইটের উপরে লোড কম হবে। এই জন্য সেভ ফর ওয়েব দিয়ে সেভ করবেন। আর আপনি যে কোনো ক্ষেত্রেই আপনি সেভ ফর ওয়েব করতে পারেন, তাহলে আপনার ছবির রেজলিউশন ঠিকই থাকবে, কিন্তু আপনার মেগাবাইটটা কম ইউজ হবে। এখন এইটা সেভ করতে গেলে আমি সেভ এস দেই, আপনার এখানে কিন্তু আরো কিছু ফরম্যাট আছে, আমাদের আরেকটা অপশন আছে এখানে, অর্থাৎ এই যে আজকের আলোচনার ভিতরে একটা আছে, কি কই গেল, ফাইল ফরম্যাট। এখান থেকে ফাইল ফরম্যাটটা একটু দেখাই দেই। আপনারা এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো হচ্ছে ফরম্যাট। সাধারণত আমরা যতক্ষণ কাজ করছি সেটা হচ্ছে আপনার পিএসডি ফাইল, পিএসডি। আর আরগুলো হচ্ছে আপনার আরো অনেকগুলো আছে, ইপিএস আছে, তারপরে আপনার এখান থেকে পিডিএফ আছে, এই যে পিডিএফ আছে, তারপর জেপিজি আছে, পিএনজি আছে। ঠিক আছে, এই ফরম্যাটগুলো আপনারা এখান থেকে কোন ফরম্যাটে সেভ করবেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। এই হচ্ছে আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমরা কি কি দেখলাম? আজকের আলোচনা আমরা দেখেছি সিলেকশন টুল, এরপরে সাব সিলেকশন টুল, অর্থাৎ একটা সিলেকশন টুল সিলেক্ট করার পরে উপরে যে এটা আছে এটা হচ্ছে সাব সিলেকশন টুল। এই যে এটা হচ্ছে সাব সিলেকশন টুল এগুলো, আর এগুলো হচ্ছে আপনার সিলেকশন টুল। আর এরপরে হচ্ছে ফেদার, এই হচ্ছে ফেদার। ফেদারের কাজ আপনারা দেখেছেন। তারপরে ফেদার সবগুলো মোটামুটি দেখানো হয়েছে, এন্টিলিয়াস দেখানো হয়েছে, তারপরে সিলেকশন স্টাইল, ক্রপ, ইমেজ সাইজ, তারপরে সেভ ফর ওয়েব, ফাইল ফরম্যাট। আজকের আমাদের ক্লাস 2-তে যে বিষয়গুলো দেখানোর ছিল সেই সবগুলোই দেখানো হয়েছে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করে অবশ্যই গ্রুপে করবেন। এগুলো দিয়ে আপনারা এই যে টুলগুলো ব্যবহার করে আপনাদের মনের ইচ্ছা মতো কি কি বানাতে পারেন। আপনি আপনার যে ক্রিয়েটিভিটি সেটাও আমি দেখবো, যে আপনি কি কি করতে পারেন, আপনার নিজের নলেজটা কি সেটাও আমি দেখবো। এই জন্য আপনারা এই টুলগুলোকে ব্যবহার করে আপনি যেই বিষয়গুলো আপনি আঁকতে পারেন সেই বিষয়গুলো আপনি এঁকে এঁকে তারপরে দিবেন, ফেসবুক প্রাইভেট গ্রুপে অবশ্যই আপনারা সাবমিট করবেন। আর আপনাদের উৎসাহ যদি না থাকে তাহলে তো আমরা মনে করেন কাজ আপনাদেরকে শিখাইয়াও মজা পাবো না। ঠিক আছে, একটা বললে সেটা করার
পালন করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে শেষ।